এভরিওয়ান, শুরু করছি শুকনো পাতার নূপুর পায়ে পর্ব সংখ্যা 18। বউকে চড় মারার অপরাধে শিশু নির্যাতনের মামলা খেতে হলো প্রফেসর ফাইজান বারিশের। ওয়াও বন্ধু, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। ফোনের ওপাশ থেকে নীল গলা ফাটে হাসতে শুরু করলো। বারিশ দাঁতে দাঁত চেপে শুনছে আর ড্রাইভ করছে। চোখে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসেছে সে। চুলগুলো বিশৃঙ্খলভাবে কপালে এসে পড়ছে, শার্টের কলারটা এলোমেলো। কথা কম বলে দ্রুত থানায় আয়, সাথে মেহরাজকেও নিয়ে আসিস। কি বলিস? বলতে বলতে আবারও হেসে উঠল নীল। বারিশ এবার বিশ্রী একটা গালি দিল। ওপাশ থেকে কলটা কেটে গেল। ফোনটা পাশের খালি সিটের উপর ছুঁড়ে ফেলে চোয়াল শক্ত করে রেখেই রাস্তার মোড় ঘুরল সে। গন্তব্য থানা। এখনও তার মাথায় ঢুকছে না 17 বছরের এই মেয়ে এমন দুঃসাহসিক কাজ কিভাবে করতে পারে। থানার সামনে গাড়ি নামতেই দেখা গেল নীলকে। সে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে খিলখিল হাসি লেগে আছে, কিন্তু বারিশের মূর্তি দেখে তা মুহূর্তে মিলিয়ে গেল। নেশা করে বাসায় ঢুকলি, ভাবলাম রোমান্স টোমান্স করবি, তা না। এসব কি ভাই? নীলের উস্কুসানিমূলক কথায় বারিশ ধমকে উঠল। নীল, তুই যদি এই মুহূর্তে চুপ না করিস, এই থানাতেই তোর দাফন সেরে দেব আমি। নীল আর মুখ খোলার সাহস পেল না, চুপচাপ বারিশের পেছন পেছন থানার ভেতর হাঁটতে লাগলো। কাল রাত থেকে পেটে একটা দানা পানিও পড়েনি ঝিলমিলের। ওই দুটো থাপ্পড় ছাড়া আর কিছুই জোটেনি। প্রচণ্ড খিদে পেয়েছে তার। অফিসার ইমন যখন সৌজন্যতার খাতিরে খাবারের কথা শুধালো, ঝিলমিল আর মানা করেনি। রাজি হওয়া মাত্রই ইমন পাশের রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ আনিয়েছে। টেবিল চেপে বসে আয়েশ করে খাচ্ছে সেগুলো। কিন্তু হুট করে থানার দরজায় এমন একজনের আবির্ভাব ঘটল যে ঝিলমিলের কেবল খাওয়াই বন্ধ হলো না, বুকের ভেতরে নিঃশ্বাসটাও আটকে গেল যেন। ঝড়ের গতিতে হাত থেকে স্যান্ডউইচটা রেখে সে লাফিয়ে উঠে পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা পুলিশের পেছনে গিয়ে সেটে দাঁড়ালো। সেখান থেকে মাথাটা সামান্য কাত করে ভীতি চোখে দেখতে লাগলো দৃশ্যটা। কালো শার্টের সাথে চোখে কালো রোদ চশমাটা। শার্টের উপরে 3টা বোতাম খোলা, চুলগুলো কপালের উপর এলোমেলো হয়ে আছে। ভাবটা এমন যেন সে কোনো আসামি না, বরং এই থানার আসল হুকুমদার। কোথায় আমার শিশু? অফিসার ইমন এতক্ষণ কাজে মনোযোগী ছিল। পরিচিত কর্কশ কণ্ঠটা কানে যেতে চোখ তুলে তাকালো। ইমন উঠে দাঁড়াতেই বারিশ খুব শান্তভাবে ইমনের সামনের চেয়ারে বসে পড়ল। ইমন নিজেও চেয়ারে বসে বারিশের দিকে সামান্য ঝুঁকে নিচু স্বরে বলল, বারিশ, এটা পুলিশ স্টেশন, দয়া করে ভদ্রতা বজায় রাখ। শাট আপ। শিশু কোথায় আমার? এদিক ওদিক চোখ বোলালো বারিশ। রোদ চশমাটা একটানে খুলে শার্টের কলারের ফাঁকে আটকে দিয়ে ডাকলো, কোথায় তুমি খুকি? সামনে আসো। থানার সমস্ত কনস্টেবল আর ডিউটি অফিসাররা কাজ থামিয়ে হাঁ করে তাকিয়ে আছে প্রফেসর ফাইজান বারিশের দিকে। ওদিকে ঝিলমিল মহিলা পুলিশের ইউনিফর্মটা 2 হাতে খামচে ধরে অদৃশ্য হতে চাইছে। মহিলা পুলিশটি একটু চওড়া হয়, তার বিশাল চওড়া পিঠের আড়ালে শুকনা পটকার ঝিলমিলকে প্রায় দেখাই যাচ্ছিল না। বারিশ মহিলা পুলিশের দিকে না তাকিয়ে ওনার ব্যাজের নাম দেখেই নাম ধরে বলে উঠল, কনস্টেবল শিরিন, আপনি একটু হাঁটাহাঁটি করুন তো, ওজন বড্ড বেড়ে গিয়েছে আপনার। মহিলা পুলিশটি এক মুহূর্তে অগ্নিশর্মা হয়ে উঠলেন। সরকারি চাকরিজীবীর বডি নিয়ে এমন প্রকাশ্য অপমান, কত বড় আস্পর্ধা এই প্রফেসরের। তিনি এগিয়ে এসে রেগেমেগে কিছু একটা বলতে যাবেন, কিন্তু তার আগেই বারিশ বিদ্যুৎ বেগে নিজের লম্বা হাতটা মহিলা পুলিশের আড়ালে ঠেলে দিল। কিছু বুঝে ওঠার আগেই ঝিলমিলের হাত চেপে ধরে এক হ্যাচকা টানে তাকে টেনে আনলো নিজের একদম কাছে। ঝিলমিল ছিটকে এসে সোজা বারিশের চওড়া বুকের ওপর আছড়ে পড়ল। বারিশ ওর ডান হাতটা শক্ত মুঠিতে পেঁচিয়ে ধরে ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, ফাইনালি ব্যাক টু হোয়ার ইউ বিলং মাই লিটল চাইল্ড। পাগলু। ঝিলমিল আতঙ্কে চোখ গোল গোল করে বারিশের দিকে চাইল, শরীর কাঁপছে তার। বারিশ তার ভয়ার্ত মুখের দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, সারা রাত আমার রুমে ঘুমিয়ে সকালে উঠে আমার কিনে দেওয়া ড্রেস পরে আমার নামে মামলা করতে এসেছ? ঝিলমিল বারিশের চাউনি সহ্য করতে না পেরে আকুল হয়ে আর চোখে চাইল ইমনের দিকে। অফিসার ইমন, দেখুন কিভাবে ভয় দেখাচ্ছে, তাকে এখনই লকআপে ঢোকান প্লিজ। স্টুপিড, গর্জে উঠল বারিশ। ইমন চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বারিশ, ছেড়ে দে ওকে, তুই যা করেছিস তা স্পষ্ট অপরাধ, আপাতত তোকে হাজতেই বাস করতে হবে। বারিশ চোখ দুটো সরো করে ইমনের দিকে তাকালো। তোর পুলিশগিরি বের করবো আমি ইমন। ইমন কিছু একটা বলবে, তার আগেই থানার দরজা থেকে ভেসে এলো মেহেরাজের গলা।
কে কে আমার বন্ধুর নামে শিশু নির্যাতনের মামলা দিয়েছে? এত বড় কলিজা হয়ে গিয়েছে কার? বাড়ির ঝিলমিল ইমন সহ থানার সকলেই মেহেরাজের দিকে তাকালো, যে শার্টের হাতা গোটাতে গোটাতে এদিকে আসছে। বাড়ির ঝিলমিলের হাত ছেড়ে দেয়, অগ্নির দৃষ্টিতে নীলের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল নীল। কিরে ইমন, তুই জানিস না আমাদের বারিশ কেমন? একজন এসে রিপোর্ট করলো আর অমনি থানায় নিয়ে এলি। তারপর নিজের ভাতিজি ঝিলমিলের মলিন মুখটার দিকে তাকালো। মেয়েটার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ফুলা। আহারে, নিশ্চিত স্বামীর এই বিপদে দুশ্চিন্তায় আছে মেয়েটা, এমন শুকিয়ে গিয়েছে তাই হয়তো। মেহেরাজ এক হাত দিয়ে পরম স্নেহে ঝিলমিলের মাথাটা নিজের বুকের সাথে আগলে ধরল। একদম ভয় পাবি না মামনি, তোর চাচ্চু চলে এসেছে, ওর কিচ্ছু হতে দেব না। যেমন ভুলভাল রিপোর্ট করিয়েছে তাকে একবার ধরে নিই, ওর 14 গোষ্ঠী সহ জেলের শুকনো রুটি খাওয়াবো। নীল হেসে দিতে চেয়েও দিল না। ঝিলমিলের চোখ আরো ঝিলমিলের চোখ আরো বড় বড় হয়ে উঠল। এখন ঝিলমিল কিভাবে বলবে এই রিপোর্ট সে করেছে? চাচ্চু সেটা কিভাবে নেবে? ইমন হালকা গলা খাকানি দিয়ে পরিস্থিতিটা পরিষ্কার করার চেষ্টা করলো। রিপোর্ট তো উনিই করেছে, বারিশের ওয়াইফ। বারিশ তার স্ত্রীকে নির্যাতন করে। বাই দ্য ওয়ে, তুই বারিশের বউকে আগে থেকে চিনতিস নাকি? মেহেরাজের মাথায় যেন একলগে 7টা বাজ পড়ল। হোয়াট? কি আজে বাজে বকছিস তুই? আর আমি ওর বউকে চিনব না মানে? ও তো আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে, আমার নিজের ভাতিজি। ইমন ওদের দীর্ঘদিনের বন্ধু হলেও ব্যাপারটা একদমই অজানা ছিল তার। সে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল। বলিস কি, এসব কখন ঘটলো? মেহেরাজ ইমনের প্রশ্নের তোয়াক্কা না করে সরাসরি ঝিলমিলের দিকে ঘুরল। থমথমে গলায় শুধালো, জাহান, সত্যি করে বলতো, তুই অভিযোগ নিয়ে এসেছিস বারিশকে তোকে কষ্ট দিয়েছে? ঝিলমিল মেঝের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ইতিবাচকভাবে মাথা নাড়ল। কি করেছে ও তোর সাথে? মেরেছে, ঝিলমিল নিচু স্বরে বলল। একদম। কবে? গতকাল রাতে। শব্দটা শোনা মাত্রই মেহেরাজের মাথার রক্ত চড়ে গেল। কোনো রকম চিন্তা ভাবনা না করে ঘুরে সোজা বারিশের চিবুক লক্ষ্য করে এক ভয়ঙ্কর কড়া ঘুষি বসিয়ে দিল। কত বড় স্পর্ধা তোর, আমার চোখের মনির গায়ে হাত তুলিস তুই? ঝিলমিল ভয়ে চোখ দুটো বুজে ফেলল। বারিশ ঘুষির ধাক্কা সামান্য পিছিয়ে গেলেও পরমুহূর্তে নিজের 2 হাতের মুঠো শক্ত করে সামলে নিল নিজেকে। মেহেরাজ রাগে অন্ধকার হয়ে গিয়েছে। দ্বিতীয়বার আঘাত করতে উদ্যত হওয়ার আগে বারিশ বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে মেহেরাজের শার্টের কলার আঁকড়ে ধরে পাল্টা ধাক্কা মারল। শি ইজ মাই ওয়াইফ, সে ভুল করলে 1000বার মারবো, আবার নিজেই শাসন শেষে আদর করব। আমাদের ব্যক্তিগত ব্যাপারের মাঝখানে গাল বাড়াতে তুই আসবি না। মেহেরাজকে নীল কল করেছিল, বলেছিল বারিশের নামে শিশু নির্যাতনের রিপোর্ট করা হয়েছে। সে তখন অফিসে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল। খবর শুনে দ্রুত চলে আসে। নীল তো জানিয়েছিল ব্যাপারটা সমাধানের জন্য, কিন্তু এখন তো পুরাই গোলমাল হয়ে গেল। মেহেরাজ গিয়ে বন্ধুর কলার চেপে ধরে বলল, না, ভুল করলেও ওর গায়ে হাত তোলার অধিকার তোকে কেউ দেয়নি। ওকে আমরা এইভাবে বড় করিনি। যাকে আমরা সামান্য ধমক পর্যন্ত দেইনি, তার গায়ে তুই হাত তুলিস কোন সাহসে? বারিশ এক ঝটকায় মেহেরাজের হাতটা নিজের কলার থেকে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, তাহলে নিয়ে যাও কে? যে স্ত্রীর উপর আমার নিজের কোনো অধিকার থাকবে না, তেমন স্ত্রীকে আমারও কোনো প্রয়োজন নেই। তোরাই তো জোর করে এই মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলি, না হলে এই অপ্রাপ্ত বয়স্ক ইম্যাচিওর শিশু বাচ্চাকে কোন দুঃখে আমি বিয়ে করতে যাব? বারিশের কথা শুনতেই ঝিলমিল চোখ মিলে তাকালো, বুকের ভেতরটা ছেদ করে উঠল। আবার সেই ফিরে যাওয়া? না, সে কিছুতেই ওই বাড়িতে ফেরত যাবে না। অন্তত আর কিছুদিন, যতক্ষণ না তার নিজের পরিকল্পনা সফল হচ্ছে, সে যাবে না। মেহেরাজ চোয়াল শক্ত করে বলল, অবশ্যই নিয়ে যাব। তোর কি ধারণা এত বড় কাণ্ডের পরেও আমি ওকে তোর বাড়িতে ফেরত পাঠাবো? তোর সাথে আমার বন্ধুত্ব আজ এখানেই শেষ হলো, এই সম্পর্কটাও আমি শেষ করব। দাঁড়া, আমি এক্ষুনি ভাইয়াকে আর আম্মাকে ফোন করছি। মেহেরাজ পকেট থেকে ফোন বের করতেই ঝিলমিল আতকে উঠে সামনে এগিয়ে এলো। না না চাচ্চু, তুমি প্লিজ কাউকে ফোন করো না। তোমরা যতটা ভাবছো আসলে তেমন কিছুই হয়নি। মেহেরাজ চোখ কুচকে নিজের ভাতিজিকে দেখলো। কিছু হয়নি মানে? কতটুকু অত্যাচার সহ্য করতে পারলে একটা মেয়ে নিজে থেকে থানায় এসে জামাইয়ের নামে মামলা ঠুকে দেয়? তুই একদম ভয় পাবি না জাহান, আমি আছি তো। ঝিলমিল আমতা করে বলল, আসলে তেমন কোনো গুরুতর কিছু না চাচ্চু। তুমি প্লিজ আব্বুকে বলো না, আমি ওনার সাথেই ফিরতে চাই, ওনার সাথেই থাকতে চাই। মেহেরাজের হাতটা ফোনের উপর থেমে গেল। সে হতভম্ব হয়ে চেয়ে থাকল ঝিলমিলের দিকে। থাকতে চাস মানে? তাহলে এত নাটক করে থানায় গিয়ে অভিযোগের দায় দিলি কেন?
ঝিলমিল চোখ নিচু করে খুব সাধারণ গলায় বলল, একটু যেন শাস্তি পায়, তাই আমাকে 2টো চড় মেরেছে তো, তাই ভেবেছিলাম পুলিশ ওনাকে 2 ঘন্টা লকআপে আটকে রাখবে, ব্যাস, এর বেশি কিছুই না। কথাটা শুনে বারিশ এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না। মেয়েটার দুঃসাহস আর নির্বুদ্ধিতা দেখা মাত্র সে রীতিমতো তাজ্জব বনে গেল। তার মানে আপনি অভিযোগ তুলছেন না? ইমন বলল, না, শুধু কিছুক্ষণ লকআপে রাখুন তাহলেই হবে। বারিশের ইচ্ছা করছে এই ফাজিল মেয়েটার 2 গালে কষে আরো 2টো চর বসিয়ে দিতে। এটা কোনো লজিক হলো? ডিউটিরত একজন অফিসার এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। মেয়েটার এমন অদ্ভুত যুক্তি শুনেই সে গম্ভীর গলায় বললেন, মিসেস বারিশ, আপনি কি আইনি প্রসেসটাকে কোনো বাচ্চাদের খেলা মনে করছেন? শুনুন, আইনের চোখে এই ধরনের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল। 1 নম্বর, এটি একটি নন বেলেবল অফেন্স, অর্থাৎ একবার অফিসিয়ালি এই কেস এন্ট্রি বা অ্যারেস্ট হলে লকআপের মেয়াদ 2 ঘন্টা হয় না, কোর্টে চালান হওয়া পর্যন্ত বহাল থাকে। দ্বিতীয়ত, আপনি যদি এখন এই অভিযোগ প্রত্যাহার করে নেন তবে পুলিশ কাউকে 1 মিনিটের জন্য লকআপে আটকে রাখবে না। আর 3 নম্বর, বিনা কারণে পুলিশ প্রশাসনকে এইভাবে বিভ্রান্ত করা এবং মিথ্যা বা হালকা অভিযোগে থানায় সময় নষ্ট করা কিন্তু নিজেই একটা অপরাধ। তাই সিদ্ধান্ত নিন, আপনি মামলা চালাবেন নাকি লিখিত পেপার উইথড্র করে হাজব্যান্ডের সাথে ঘরে ফিরবেন। আইনি বাস্তবতার কঠিন ধাক্কা খেয়ে ঝিলমিলের মাথাটা ভনভন করে উঠল। সে ভেবেছিল আইন হয়তো তার সুরক্ষা কবচ হবে, অন্তত এই কয়েক ঘন্টার জন্য হলেও লোকটাকে একটু শিক্ষা দেওয়া যাবে। কিন্তু আইন যেমন রুক্ষ, বাস্তবসম্মত আর মারপ্যাচে ভরা সেটা তার অপরিপক্ক মস্তিষ্ক ধারণাই করতে পারেনি। ঝিলমিল আর চোখে বারিশের দিকে তাকালো। লোকটার মুখ সম্পূর্ণ নির্বিকার, 1 ফোঁটা প্রতিক্রিয়া পর্যন্ত নেই, নিথর থমথমে ভাব। এই বরফ শীতল নিস্তব্ধতায় যেন আরো বেশি চেপে ধরল তাকে। বারিশের এই থমথমে নীরবতার অর্থ স্পষ্ট, পাগলামি শেষ, এবার আমার মোড়কে ফেরার পালা। ভয়ে হিম হয়ে এলো ঝিলমিলের ভেতরটা। তবুও সে যাবে, কারণ এই লোকটাকে বিয়ে করার উদ্দেশ্য সেটা এত দ্রুত নষ্ট করতে চলবে না। মেহরাজ ডিউটিরত অফিসারের কথা শুনে ঝিলমিলের কাঁধে হাত রেখে থমথমে গলায় বলল, হয়েছে জাহান, আর নাটক করার দরকার নেই, এই ঝামেলা এখানেই শেষ। কিন্তু তুই ওর সাথে আর 1 মুহূর্ত থাকবি না, চল আমার সাথে, সোজা বাড়ি চল। না চাচ্চু, যাব না। মেয়েরাজ ঝিলমিলের হাত ধরে টান দিতেই বাড়ির সোজা হয়ে দাঁড়ালো। চট করে এগিয়ে এসে ঝিলমিলের অন্য হাতটা শক্ত করে চেপে ধরলো। হাত ছাড় মেহরাজ, আমার বউ আমার সাথে যাবে, তুই ওর চাচ্চু হতে পারিস, কিন্তু ওর অভিভাবক এখন আমি, আইনিভাবেও মানসিকভাবেও। ছাড়। ছটকা মেরে সরিয়ে নিল সে ঝিলমিলকে। মেহরাজ এসে বারিশকে আবারও আঘাত করবে অমনি ঝিলমিল সামনে দাঁড়িয়ে বলল, মেরো না চাচ্চু, বাড়ি ফিরে যাও, আর আব্বুকে কিছু জানিও না। উনি যদি আবার আমার গায়ে হাত তোলেন আমি কথা দিচ্ছি তোমাদের জানাবো। ভাতিজির কথায় মেহরাজ আর বাড়াবাড়ি করলো না, চলে গেল থানা থেকে। বারিশ ও ঝিলমিলের হাত ছেড়ে চলে গেল, গিয়ে নিজের গাড়িতে বসলো। নীল ও কাঁধ ঝাঁকিয়ে নিজের বাইক নিয়ে বের হয়ে গেল। ঝিলমিল ওইভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ইমন বলল, আপনি চাইলে স্যান্ডউইচটা শেষ করে যেতে পারেন মিসেস বারিশ। চোখ তুলে তাকালো ঝিলমিল। লোকটা নিশ্চয়ই তাকে খোঁচা মারছে। কোনো জবাব না দিয়ে চলে এলো। বাহিরে আসতে পাঁজরা থেমে গেল আবারও। বারিশ ড্রাইভিং সিটে বসে আছে, দৃষ্টি সামনের দিকে। অপেক্ষায় আছে ঝিলমিলেরই। ঝিলমিল 1 পা এগোচ্ছে তো 2 পা পেছোচ্ছে, কোনো মতে সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। আজ রাতে তার ভাগ্যে কি শনি নাচছে কে জানে, তবুও সাহস জুগিয়ে সে গাড়ির পেছনের দরজা খুলে চুপচাপ গিয়ে বসলো। বারিশ তখনও একইভাবে সামনে তাকিয়ে, নিখাত এক নীরবতা পুরো গাড়ি ছেয়ে আছে। গাড়ি স্টার্ট দেওয়ার কোনো লক্ষণ নেই। ঝিলমিল বেশ কিছুক্ষণ দম বন্ধ করে বসে থাকার পর নিজেকে সামলে লোকটাকে ডাকার জন্য ইতস্তত কণ্ঠে বলল, শুনুন। বারিশ বিদ্যুৎ বেগে নিজের 2টো হাত একদম বাঘের থাবার মতো করে ঝিলমিলের গলার দিকে বাড়িয়ে দিল। ঝিলমিল নিশ্চিত ধরেই নিল আজ সে আর বেঁচে ফিরছে না। বারিশের হাতের আঙুলগুলো ঝিলমিলের নরম গলার ঠিক 1 ইঞ্চি দূরত্বে এসে হঠাৎ থেমে গেল। থরথর করে কাঁপতে থাকা ঝিলমিল ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলেছে ইতিমধ্যে। বারিশের বুকের উত্তপ্ত আর দ্রুত নিঃশ্বাস এসে ঝিলমিলের গালে লাগছিল। দাঁতে দাঁত চেপে থমথমে আর নিচু স্বরে ফিসফিসিয়ে বলে উঠল, একদম চিবিয়ে খেতে মন চাচ্ছে। ঝিলমিল কাঁপতে কাঁপতে চোখ বন্ধ রেখে উচ্চারণ করলো, বাসায় গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দেব, তখন খাইয়েন, মারবেন না প্লিজ। বারিশ নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার দিকে। মুখটা দেখলে বোঝার উপায় আছে যে মেয়েটা এত বড় কাণ্ড ঘটিয়ে বসতে পারে।
একেবারে সোজা শিশু নির্যাতনের মামলা ঠুকে দিয়েছে, ভাবা যায়? বারিশের তো সত্যি সত্যি চিবিয়ে খেতে মন চাচ্ছে, অন্তত থরথর করে কাঁপতে থাকা এই গোলাপি ঠোঁট দুটো। সে দৃষ্টি ফিরিয়ে নিল, আর এক মুহূর্ত তাকিয়ে থাকলে নিজের আত্মসংবরণ হারিয়ে কি করে বসবে তার ঠিক নেই। স্টারিং হুইলটা শক্ত করে চেপে ধরে একটানে গাড়ি স্টার্ট দিল বারিশ। অ্যাক্সিলেটরে চাপ পড়তে গাড়িটা উন্মুক্ত সড়কের বুক চিরে ক্ষিপ্র গতিতে ছুটতে লাগলো। ভেতরে জমাট বাঁধা যত আক্রোশ যেন এই গাড়ির গতিতেই মেটাতে চাচ্ছে। ঝিলমিল আতঙ্কে সিট চেপে ধরে বলে উঠল, এভাবে চালালে তো দুজনেই মারা যাব। মরলে মরব? বারিশের গলায় বরফ শীতল জবাব। আচ্ছা সরি, আপনি আমার গায়ে হাত তুলবেন না, আমিও আর এমন করবো না। বারিশ আর কোনো উত্তর দিল না। একই ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে এক সময় এসে পৌঁছালো বাড়ির গ্যারেজে। বাসা তখন ফাঁকা। ঝিলমিল সিঁড়ির দিকে পা বাড়াতেই বারিশ ওকে কিচেনের দিকে পাঠিয়ে দিল। ফ্রেঞ্চ টোস্ট, স্ক্র্যাম্বল এগস উইথ মাশরুম আর সাথে এক কাপ স্ট্রং ব্ল্যাক কফি দ্রুত। ঝিলমিল হা করে তাকালো। এতগুলো? আপনি তো একসাথে এত খাবার খান না। আজ খাবো। ঝিলমিল আর কথা বাড়ালো না। কথা বাড়ালে যে লাভ নেই তা তার ভালো করেই জানা। গত 20 দিন এভাবেই কাটছে। শুরুর দিকে সেই বিরক্তি আর কান্না এখন আর সেভাবে আসে না। এক প্রকার বাধ্য হয়ে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ব্যাপারটা। বেশ কয়েকটা আইটেম সে ইদানিং ভালোই শিখেছে। এই 20 দিনে ঝিলমিলের হাতের রান্না ছাড়া এই বাড়ির একটা দানাও পেটে তোলেনি লোকটা। সাথে ঝিলমিলকেও খেতে দেয়নি। এই নিয়ে প্রায় চঞ্চল সাহেবের সাথে তর্ক বিতর্ক হয় বারিশের, কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। এত নিষেধের পরেও ঝিলমিলকে কিচেনের কাজগুলো থেকে কেউ রেহাই দিতে পারেনি। আর এর সাথে তো আছে প্রতিদিন লোকটার পরিহিত কাপড় ধুয়ে পরিষ্কার করার এক অলিখিত নিয়ম। মাঝখানে কেটে গিয়েছে আরও 2 দিন। সন্ধ্যায় জিহানকে কোলে নিয়ে লিভিং রুমে বসে টিভি দেখছিলেন আলতাফ চৌধুরী। নাজমা বেগম হয়তো নূরজাহান চৌধুরীর রুমে গিয়েছেন। ঝিলমিলের সাথে বারিশের বিয়ের আগে প্রায় শিউলি বেগমের কাছে যেতেন তিনি। শিউলি বেগম এ বাড়িতে আসতেন, তবে ইদানিং আর আসা যাওয়া হয় না। নূরজাহান চৌধুরী ইচ্ছে করে ঝিলমিলকে এই বাড়িতে আনেন না। বিয়েটা হয়েছে ঝামেলার মধ্য দিয়ে। এখন মেয়েটাকে এখানে নিয়ে এলে তার বড় ছেলে আলতাফ চৌধুরী যে নিশ্চিত কোনো নতুন ঝামেলা পাকাবে তা তিনি ভালো করেই জানেন। ওদিকে আবার বারিশেরও নিষেধ ঝিলমিল যেন এই বাড়িতে পা না বাড়ায়। এভাবে চাইলেও আর মেয়েটা নিজের বাড়িতে আসা হয়ে ওঠে না। কতদিন হয়ে গিয়েছে আলতাফ সাহেব তার একমাত্র কলেজের টুকরা মেয়েটাকে দেখতে পারেন না কাছ থেকে। পাশের বাড়িতেই থাকে, অথচ চোখের কত আড়ালে। ভাবতে ভাবতে বুকের ভেতরটা হু হু করে উঠল তার। নিজের স্ত্রীকে মৃদু কণ্ঠে ডেকে বললেন, নাজমা একটু নিচে আসো তো, 1 কাপ চা বানিয়ে দাও। কোলে থাকা ছোট্ট জিহানের মাথায় হাত বুলাতে বুলাতে তিনি নিচে স্বরে শেখাতে লাগলেন, তোমার মা নিচে আসলে তুমি কান্নাকাটি শুরু করবে, বুঝলে? বলবে বাবাকে নিয়ে আপুকে দেখতে যাব। জিহান সহজ সরল মুখে মাথা নেড়ে বলল, আচ্ছা। কিছুক্ষণ পর নাজমা বেগম নিচে এলেন, তার পেছন পেছন এলেন নূরজাহান বেগমও। বাবার শেখানো বলি মনে রেখে জিহান সাথে সাথে দাদিমার দিকে তাকিয়ে ঘ্যান ঘ্যান করে উঠল। দাদিমা, আমি আপুকে দেখতে যাব, কতদিন আপুকে দেখি না। আমি বাবার সাথে এখন আপুকে দেখতে যাব। নূরজাহান চৌধুরী জিহানের মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করলেন। আরও কিছুদিন যাক দাদু ভাই, তারপর যেও। না, এখন ভিডিও কলে দেখে নাও। আর তোমার বাবা ওখানে যাবে না, নূরজাহান চৌধুরী বললেন। কেন যাবে না? বাবাই তো আমাকে বলল কান্নাকাটি করতে। আলতাফ চৌধুরী চরম বিপদে পড়ে গেলেন। শুকনো গলায় কেসে উঠলেন। নূরজাহান চৌধুরী চট করে ছেলের দিকে ঘুরে একজোড়া তীক্ষ্ণ চোখ রাঙালেন। ছেলেকে দুটো কড়া কথা শোনাতে যাবেন, ঠিক তখনই বাইরে থেকে অপরিচিত গলার স্বর ভেসে এলো, ভেতরে আসবো? লিভিং রুমের সবার দৃষ্টি চলে গেল সদর দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণের বেশ লম্বা চওড়া এক যুবক, মার্জিত পোশাক পরিপাটি আর বেশ ফিটফাট দেখতে। আলতাফ চৌধুরী এক মুহূর্ত নিবিড়ভাবে দেখলেন, তারপর চিনে ফেলে চওড়া হাসি হেসে উঠলেন। ফাহিম না তুমি? কতদিন পর, এসো এসো, ভিতরে এসো। ফাহিম মুখে বিনীত হাসি ফুটিয়ে এগিয়ে আসতে আসতে বলল, চিনতে পেরেছেন তাহলে স্যার? চিনবো না আবার? তুমি যে আমার কত প্রিয় ছাত্র ছিলে তা তো সবাই জানি। জি স্যার, আশা করছি এখনো প্রিয় আছি, ফাহিম বিনয়ের সাথে বলল। অবশ্যই অবশ্যই, আলতাফ চৌধুরী ছেলেকে উপর নিচ ভালো করে পরখ করে নিয়ে বললেন। সরি, ছেলেটাকে। বেশ পরিবর্তন এসেছে তোমার মাঝে, তা হঠাৎ কি মনে করে এলে বলো তো? আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম স্যার, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই, আর সাথে ঝিলমিলকেও দেখে যাই। কলেজে কয়েকদিন ধরে ওকে দেখছি না নিয়মিত। ও কোথায়?
নূরজাহান চৌধুরী আর নাজমা বেগম মুখ খুলে বলে উঠতেই চাইছিলেন যে ঝিলিমিল এখন তার শ্বশুর বাড়িতে আছে, কিন্তু তাদের সুযোগ না দিয়ে আলতাফ চৌধুরী তড়িঘড়ি করে বলে উঠলেন, ও তো ওর নানা বাড়িতে গিয়েছে। ফাহিম খানিকটা অবাক হয়ে বলল, ও তাই? তা ফিরবে কবে? এই তো কিছুদিন থাকবে সেখানে, খুব দ্রুতই চলে আসবে। এরপর আরও কিছুক্ষণ ফাহিমের সাথে সাধারণ খোঁজ খবর নিয়ে কথা বললেন। কিছুক্ষণ কুশল বিনিময় শেষে ফাহিম বিদায় নিয়ে চলে গেল। ফাহিম দৃষ্টি সীমানার বাইরে যেতেই নূরজাহান চৌধুরীর ছেলের দিকে রাগে ফুঁস করে উঠে বললেন, তুমি ছেলেটার সাথে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা কেন বললে আলতাফ? কি চাচ্ছটা কি তুমি? আলতাফ চৌধুরী গম্ভীর মুখের মায়ের দিকে তাকালেন। বুঝতে পারছো না আম্মা? বিয়ে দেবো আমি এই ছেলের সাথে। দেখলে কত ভদ্র আর মর্জিত ছেলে, কথাবার্তা কেমন চমৎকার, আর ছেলেটাও নিশ্চয়ই আমার মেয়েকে পছন্দ করে, নয়তো হুট করে ঝিলমিলের খোঁজ নিতে আসবে কেন? তাই আমি যেভাবেই হোক আমার মেয়েকে ওই বেয়াদবটার কাছ থেকে ফিরিয়ে আনবো, আর এই ফাহিমের সাথে ওর আবার বিয়ে দেবো।